আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। এই বিষয়গুলো সম্বন্ধে জানার সাথে সাথে আমরা তার পাশাপাশি আরও কয়েকটা ছোটোখাটো টপিক জেনে নেব যেগুলো আমাদের এই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন জানতে হেল্প করবে। সেগুলো হলো সেল সাইকেল, জেনেটিক কোড, সেন্ট্রাল ডগমা, ওভাল হাইপোথিসিস, রিভার্স ট্রান্সক্রিপশন, এরকম কয়েকটা টপিক। ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এগুলো আমরা ইন্টারে আবুল হাসানের বইয়ে কিছুটা পড়েছি, তো আমাদের এই সম্বন্ধে হালকা পাতলা আইডিয়া আছে। এই কারণে আজকে আমাদের ক্লাসটা বুঝতে একটু সহজ হবে। তো প্রথমেই চলে আসি সেল সাইকেল। আচ্ছা, আমাদের সেল সাইকেল মানে কি? আমরা যখন ঠিক ইন্টারে বোটানি যখন পড়েছিলাম, ম্যালেরিয়া জীবন চক্র পড়েছিলাম। চক্রতে কি হয়, সে কীভাবে বেড়ে ওঠে, মশার দেহে সে কীভাবে বাড়ে, মানুষের দেহে সে কীভাবে বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসগুলো আমরা সেখানে দেখেছিলাম, অর্থাৎ তার বৃদ্ধিটা। ঠিক সেম সেল সাইকেল মানে হচ্ছে সেলের বৃদ্ধি, সেলুলার যে গ্রোথগুলো হচ্ছে, যেভাবে বাড়ছে, তার ডিভিশন, তার ভেতরে যে ক্রোমোজোমাল যে জিনিসপত্রগুলো আছে, ওদের যে বিভাজনগুলো হয়ে যে ছড়াচ্ছে, সেই যে পার্টটা, সেটা পুরার যে একটা সাইকেলটা, সেটাকে আমরা বলছি সেল সাইকেল। ইট ইজ এ সাইক্লিক্যাল সিকোয়েন্স। সাইক্লিক্যাল সিকোয়েন্স মানে কি? একই জিনিস বারবার ঘুরে ঘুরে হচ্ছে সেমভাবে, সেম প্যাটার্নে, ইনভলভিং ডিএনএ রেপ্লিকেশন। অবশ্যই আমার ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএটা আছে, আমার যে নতুন সেল একটা তৈরি হবে, সেখানের মধ্যে অবশ্যই সেম সমপরিমাণ ডিএনএ যেতে হবে। তাহলে ডিএনএ কি হওয়া লাগবে? রেপ্লিকেট হওয়া লাগবে। অ্যান্ড সেল ডিভিশন, অবভিয়াসলি সেল ডিভাইড হচ্ছে, যেহেতু সেলের গ্রোথ হওয়া লাগবে, সেলকে ডিভাইড হতে হবে ইন রেসপন্স টু এক্সট্রা সেলুলার গ্রোথ ফ্যাক্টর। যেহেতু এই যে আমার ডিভিশন হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, সবসময় কিন্তু ডিভিশন হওয়ার জন্য আমার একটা ফ্যাক্টর থাকা লাগবে, একটা স্টিমুলেশন আসা লাগবে। তাই এখানে স্টিমুলেশন বা ফ্যাক্টর আসবে, তার রেসপন্সে আমার সেল ডিভিশন এবং ডিএনএ রেপ্লিকেশন হবে। উইথ এ ভিডিও প্রডিউস আইডেন্টিক্যাল ডটার সেল। অবশ্যই একই রকম ধরনের সেল হতে হবে। আমার হাতের, ধরো মানুষের মধ্যে যদি অন্যান্য প্রাণীর সেল তৈরি হয়েছে তাহলে তো হবে না, ঠিক না? সেম ধরনের আরেকটা সেল তৈরি হতে হবে। তাহলে এই যে সাইক্লিক্যাল ইভেন্টগুলো, সেটাকে আমি বলছি সেল সাইকেল। এখানে তাহলে কি হচ্ছে, আমার একটা সেল যদি ডিভাইড হতে হয়, তাহলে নিউক্লিয়াস থেকে ডিভাইড হতে হবে, সাইটোপ্লাজম থেকে ডিভাইড হতে হবে। এগুলো আমরা ইন্টারের ক্ষেত্রে পড়েছি, ক্লাস 9-10-এও পড়েছি। আর একটা কি থাকা লাগবে, প্রত্যেকটা ডিভিশনের মাঝখানে একটা গ্যাপ থাকে, মানে একটা প্রস্তুতিমূলক একটা পর্ব থাকে, সেটাকে আমরা বলি ইন্টারফেস। তাহলে 3টে স্টেপ থাকে, এই 3টে স্টেপ সাইক্লিক্যালি ঘুরবে। তাহলে কীভাবে ঘুরছে, এই সাইকেলটাকে আমরা 4টা ফেজে ভাগ করতে পারি। অ্যাস ফেজ, অ্যাস মানে হচ্ছে সিনথেটিক, এখানে ডিএনএ সিনথেশন অর্থাৎ ডিএনএর যে রেপ্লিকেশনটা, সেটা এই ফেজে হবে। G2 ফেজ, আচ্ছা সিনথেটিক। M মানে হচ্ছে মাইটোসিস, অর্থাৎ যেখানে কোষ বিভাজনটা হচ্ছে। আর G মানে হচ্ছে গ্যাপ, G মানে হচ্ছে গ্যাপ, ঠিক আছে? তাহলে এখন গ্যাপ কয়টা আছে? 2টা। আমরা বলছি এখানে একটা অ্যাস ফেজ মানে সিনথেটিক, আর একটা হচ্ছে M ফেজ মানে মাইটোটিক ফেজ। তাহলে যেহেতু 2টা ফেজ আছে, 2টা ফেজের জন্য 2টা গ্যাপ লাগবে। G2 ফেজে হচ্ছে প্রিমায়োটিক ফেজ, অর্থাৎ মাইটোসিস হওয়ার আগে তার প্রস্তুতি নেওয়ার জন্য যে ফেজটা, সেটা হচ্ছে গ্যাপ 2 অর্থাৎ প্রিমায়োটিক ফেজ। আর সেল ডিভিশন হয়ে যাওয়ার পরে পরবর্তী সেল ডিভিশনের জন্য যে ডিএনএটা রেপ্লিকেট হওয়া লাগবে, তার আগে যে প্রস্তুতিমূলক একটা পর্ব থাকে, সেটাকে বলা হয় প্রি সিনথেটিক ফেজ, ঠিক আছে? তাহলে মোট 4টা ফেজ: অ্যাস ফেজ, G2 ফেজ, M ফেজ, G1 ফেজ। ওকে, আচ্ছা এই যে এখানে দেখো, এটা হচ্ছে আমার সেল সাইকেলে দেওয়া আছে। সাধারণত আমার G1 ফেজ যেটা, সেটা অনেক বড় হয়, এটার নির্দিষ্ট কোনো টাইম টেবল থাকে না, আওয়ার্স 2 ইয়ার্স। কেন এটা হয়, এটা আমরা একটু পরে দেখবো। সবচেয়ে ছোট যে ফেজটা, সেটা হচ্ছে মাইটোসিস। এই নিউক্লিয়াস বিভাজন এবং সাইটোপ্লাজমিক বিভাজন হতে খুব বেশি টাইম লাগে না, ডিভিশন হতে আমার খুব বেশি টাইম লাগে না, কিন্তু এই যে প্রস্তুতিমূলক যে পর্বটা, সেটা হতে আমার অনেক বেশি টাইম লেগেছে, ঠিক আছে? বিশেষ করে প্রি সিনথেটিক ফেজে আমার অনেক বেশি টাইম লাগে, সেল ডিভিশন হতে অত বেশি টাইম লাগে না। আচ্ছা, এখন প্রত্যেকটা ফেজ আলাদা আলাদা করে দেখি। প্রথমটার কি নাম, সেটা অ্যাস ফেজ অর্থাৎ সিনথেটিক ফেজ। সিনথেটিক ফেজ, এখানে কি হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন এবং রেপ্লিকেশন অফ ডিএনএ অ্যান্ড হিস্টোন অকার্স, অর্থাৎ আমার ক্রোমোজোমের ভেতরে যেই উপাদানগুলো আছে, সেগুলো কি হচ্ছে, আবার নতুন করে প্রডিউস হচ্ছে। এই দেখো নিচে যে চিত্রটা, এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওল্ড যে ডিএনএটা, সেটা দেখো এখানে ভাঙছে, ভেঙে এখানে নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হচ্ছে। স্ট্র্যান্ড হতে এখানে 2টা ডিএনএ তৈরি হবে। এই যেটা হচ্ছে এই নিচের যে ডিএনএ, সেটা হচ্ছে নতুন একটা ডিএনএ সেগমেন্ট, আর উপরেরটা হচ্ছে পুরান ডিএনএটা সেগমেন্ট, ঠিক আছে? এই সেমি কনজারভেটিভ একটা ওয়েতে আমার এই ডিএনএটা এখানে সিনথেসিস হচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাস ফেজ গেল। আচ্ছা, G2 ফেজ গ্যাপ 2 অর্থাৎ যেটা হচ্ছে প্রিমায়োটিক ফেজ। মায়োটোসিসের আগে
আমার এখানে কি কি প্রস্তুতি নেওয়া লাগবে দেখো, আমি যে একটু আগে ডিএনএ সিনথেসিস করে আসলাম, সেই ডিএনএ সিনথেসিসে আমার কোনো ভুল আছে কিনা, তাহলে এরর যদি কোনো থাকে তাহলে সেটাকে আমার রিপেয়ার করা লাগবে। ঠিক আছে, তারপরে ধরো আমার এই সেলের জন্য আরও ফার্দার কিছু প্রোটিন অথবা অর্গানেল লাগছে, তাহলে সেই প্রোটিন এবং অর্গানেলগুলো আমি তৈরি করব এই সিনথেসিস করব এই পার্টটাতে। তারপর আমার যদি সব তৈরি হয়ে যায়, তারপরে গিয়ে আমি করব আমি যাব অ্যামফেসে, অর্থাৎ মাইটোসিসে তো আমার সেল ডিভিশন হবে। কি হচ্ছে সেল ডিভিশনের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে কেরিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা ধাপ হচ্ছে আমাদের কেরিওকাইনেসিসের পার্ট, আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজম ডিভিশনের পার্ট। ঠিক আছে, আচ্ছা কিছু কিছু আমাদের বডিতে কিছু কিছু সেল থাকে যারা হচ্ছে কখনোই ডিভাইড হয় না, তারা ডিরেক্ট ধ্বংস হবে, নতুন করে তৈরি হবে, অথবা সারা জীবন সেমভাবে থেকে যাবে। এরা হচ্ছে ম্যাচিউর আরবিসি 120 ডেজ পরে ধ্বংস হয়ে যাবে, আবার নতুন করে তৈরি হবে। এরা কখনোই কি হয় না, ডিভাইড হয় না, নিউরন কখনোই ডিভাইড হয় না, এইসব সেলে ফেজটা থাকে না। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের সেল সাইকেল থার্ড ফেজ। এবার আসি সর্বশেষ যে ফেজটা, G1 ফেজ, অর্থাৎ 4 নাম্বার ফেজ। এখানে কি হচ্ছে, এটা হচ্ছে প্রি সিনথেটিক ফেজ, অর্থাৎ নতুনভাবে ডিএনএ সৃষ্টি হওয়ার আগে সিনথেসিসের জন্য যদি কোনো কাজ করতে হয়। এখানে আমাদের কি হয়, এই ফেজটাতে আমাদের যে আজকে পড়ার মূল যে টপিক ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন দুটো এখানে ঘটে। যে আমাদের সেল যে ডিভাইড হবে তার জন্য কোনো নতুন কোনো প্রোটিন লাগছে কিনা, আমাদের বডিতে কোথাও প্রোটিন তৈরি হচ্ছে কিনা, এই প্রোটিন তৈরি হওয়ার জন্য কিন্তু মূলত আমাদের ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনটা হয়। ঠিক আছে, যদি আমাদের প্রোটিন সিনথেসিস হওয়া লাগে, সেই প্রোটিন সিনথেসিসে ছাঁচটা তৈরি হয় কোথায়, ট্রান্সক্রিপশনে mRNA প্রস্তুত হওয়ার মাধ্যমে। সে mRNA যখন ছাঁচটা নিয়ে আসে, তখন সেই ছাঁচ অনুযায়ী অ্যামিনো অ্যাসিডে এসে পেপটাইড বন্ড গঠনের মাধ্যমে প্রোটিনগুলো তৈরি করে। এটা আমরা ইন্টারে পড়েছি, এই ছোটো যে সামারাইজ জিনিসটা। আচ্ছা, আরেকটা যেটা করি, যদি আমার এই সেল ডিভিশনের পরে কোনো ডিএনএ কোনো ড্যামেজ হয়, সেটা আমরা কি করি, এখানে রিপেয়ার করার চেষ্টা করি। এখানে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে না, যদি অলরেডি এক্সিস্টেন্স যে ডিএনএগুলো সেখানে আমাদের যদি কোনো ড্যামেজ থাকে, কারণ দেখা যাচ্ছে ধরো আমরা তোমার এরপরে গেলে কি হবে, এরপরে ফেজটা আবার কি থাকবে, অ্যাস ফেজ, যেহেতু তারা ঘুরে ঘুরে আসছে, তাহলে ডিএনএতে যদি কোনো ড্যামেজ থাকে, দেখা যাচ্ছে আমি সেই ড্যামেজটা ঠিক না করি, তাহলে পরবর্তীতে আমি যেই ডিএনএটা রেপ্লিকেট হবে, সেই ড্যামেজ ডিএনএটা কিন্তু রেপ্লিকেট হয়ে যাবে এবং সেটা সেলের মধ্যে ঢুকবে, এবং সেইভাবে এই সাইকেলটা কিন্তু চলতে থাকবে। তাহলে আমি একটা ড্যামেজ ডিএনএ নিয়ে যদি আমি সেলটা চালু করি, তাহলে আমার সেলের মধ্যে কি হয়ে যাবে, মিউটেশন হয়ে যাবে। তাহলে এই ড্যামেজ ডিএনএটা আমার রাখা যাবে না, তাই এটাকে আমি ঠিক করবো, ঠিক করার পর আমি সেটা কি করতে যাবো, রেপ্লিকেশন করতে যাবো। তাহলে এই ঠিকটা কি করে, P53 নামে একটা প্রোটিন আছে যেটা ডিএনএ ড্যামেজ দেখলে অ্যাক্টিভ হয়ে যায় এবং সেলকে কি করে, G1 ফেজে রেখে দেয়। এটা আমাকে আমরা বলেছিলাম G1 ফেজটার সাথে নির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই, এটা ইয়ার্স, আওয়ার, অনেক কয়েক ঘন্টা হতে পারে, আবার কয়েক বছরও হতে পারে। তার কারণটা কি, এই যে এইসব বিভিন্ন ধরনের কারণ। একটা হচ্ছে ডিএনএ ড্যামেজ, আমি যতক্ষণ পর্যন্ত ডিএনএ ড্যামেজটা ঠিক করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার এই P53 প্রোটিনটা G1 ফেজকে সামনে আগাতে দিবে না, অর্থাৎ সিনথেটিক ফেজটা সে স্টার্ট করতে দিবে না। যদি কোনো কারণে আমার এই P53 জিনটা ডিফেক্ট হয়, নষ্ট হয়, তাহলে আমার এই ডিএনএ ড্যামেজটা, কারণ সে তো P53 ড্যামেজ ডিফেক্টিভ, অর্থাৎ সে কাজ করতে পারছে না, তাহলে সে কিন্তু সেলকে G1 ফেজে আটকে রাখতে পারবে না। যদি সে G1 ফেজে আটকে রাখতে না পারে, আমার সেল যে সাইকেলে সেটা কন্টিনিউ করবে, আমার যে ড্যামেজ ডিএনএটা সেটাই রেপ্লিকেট হবে, সেটা হচ্ছে আমার ফার্দার সেলের মধ্যে ঢুকবে এবং সে কী করছে, মিউটেশন ক্রিয়েট করছে। তাহলে যেহেতু P53টা আলটিমেটলি আমাদের মিউটেশন হওয়া থেকে আমাদেরকে বাঁচায়, তাই এই যে প্রোটিনটা, এটাকে বলা হয় সেল গার্ডিয়ান। ঠিক আছে, তারপরে এই G1 ফেজটাকে এই G1 ফেজটাকে ডিসিশন মেকিং পিরিয়ডও বলা হয়। কারণ হচ্ছে যে ওই যে আমি বললাম কিছু কিছু সেলের মধ্যে সে আর ডিভাইড হয় না, তাহলে যাদের মধ্যে ডিভাইড হয় না তারা আজীবন এই ফেজটাতে আটকে থাকে। ঠিক আছে, ওদের মধ্যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনে কিন্তু নতুনভাবে ডিভাইড সে হবে না। ঠিক আছে, সে ডিরেক্ট হয়তো সেল ডেথ ঘটবে, কিন্তু সে আর ডিভাইড হবে না। তাহলে সে যদি এটা ডিভাইড না হয়, তাহলে কিন্তু সে বছরের বছর এই ফেজে থেকে যাবে, এবং সেটাকে আমরা বলি G0 ফেজ অথবা স্পেশাল রেস্টিং ফেজ। যদি বাইরে থেকে এক্সট্রা করে কোনো স্টিমুলেশন না আসে, তাহলে সেখানে থেকে যাবে। যদি আমার স্টিমুলেশন আসে, তাহলে সে হয়তো প্রয়োজনে পরে গিয়ে ডিভাইড হবে, আদারওয়াইজ সে এই ফেজটাতে রয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে G0 ফেজ। ওকে, এই G0 ফেজে সাধারণত আমাদের যে ম্যাচিওর আরবিসি, নিউরন, টি লিম্ফোসাইট, এগুলো কিন্তু এখানে রয়ে যায়। এরা আর কখনোই কি হয়, ডিভাইড হয় না। ম্যাচিওর কেন বলছি, কারণ এরা যখন